তোমার ছেলে এখানে না আসে তাহলে আমরা বুঝবো সেই এই কাজটা করেছে। এত বড় একটা কথা বললি তুই? আমি এই কথাটা বললাম কারণ আজ আমার মায়ের অপমান হয়েছে, আর আমি জানতে চাই যে এই সাহসটা কে দেখিয়েছে। তুই কি মনে করিস যে আমার ছেলে লুকিয়ে লুকিয়ে ওই হারিয়ে যাওয়া হাড়ি থেকে খিচুড়ি খেয়েছে? তুই এটা বলতে চাইছিস তো? আরে ভালোই হয়েছে তোমরা এখানে আছো। একটু আগে আমরা খিচুড়ি সময় মতো পাচ্ছিলাম না, আর ওদিকে বাইরের ড্রেনে অনেকটা খিচুড়ি পড়ে রয়েছে। জানি না খিচুড়ি ওখানে কি করে গেল, আর হাঁড়িটাও পড়ে রয়েছে। দেখলে তো, বিনা কারণে এরা আমার ছেলেটাকে দোষারোপ করছে। নিশ্চয়ই এটা কোনো শয়তান ছেলে বদমাইশি করেছে আমাদের ছোট করার জন্য। দেখছো তো বৌদি কি সব হচ্ছে। আমাদের পাড়ায় এরকম লোকজন থাকে না ঠাকুরজি, যে আমাদের অপমান করার জন্য এরকম জঘন্য কাজ করে। তাহলে বলো না, কে করবে দিদি? বাড়ির লোক এটা কেন করবে? যদি আমি জানতাম না এটা, তাহলে মুখের ওপর জবাব দিতাম। এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না যে কে করলো এটা। দেখুন, আপনি তো আপনার হাঁড়ি পেয়ে গেছেন না, তাহলে বাইরে থেকে কাউকে ডেকে সেটা ধুয়ে নিয়ে আপনি নিয়ে যান। এত কষ্ট করে ভোগ বানিয়েছি আর কেউ তাকে নর্দমায় ফেলে দিল। আপনাদের বাড়িতে কিন্তু বড় কোনো গন্ডগোল হচ্ছে দাদা বাবু। আচ্ছা দাদা, আপনি তো বলেছেন যে এই বাড়িতে আপনি আগেও কাজ করেছেন। এবার যদি বাড়ির কেউ আপনার থেকে হাঁড়ি নিয়ে থাকতো তাহলে তো আপনি চিনতেই পারতেন। কিন্তু যখন আপনি চিনতে পারছেন না, তার মানে তো এটাই হলো যে সে এই বাড়ির কেউ নয়, অন্য কেউ ছিল। আরে বৌমা, আমার বাবা ঠাকুরদাদা কাজ করতেন এখানে। আমি প্রথমবার এসেছি এই বাড়িতে। আমি তো দিল্লিতে কাজ করতাম, মাত্র কদিন হলো কলকাতায় এসেছি। আমি নতুন, তাই ঠিক করে কাউকে চিনি না। আর প্রথম দিনই এই গন্ডগোলটা হলো। পরের বার আসার সময় সবকিছু দেখে আসতে হবে। দেখুন মহারাজ, আপনি আজে বাজে কথা বলে যাচ্ছেন। আপনি কি জানেন আপনি আমাদের অপমান করছেন? আরে আমারও তো অসম্মান হচ্ছে, তাই না? আমি এত পরিশ্রম করে ভোগ বানিয়েছি, এত কষ্ট করলাম, আর সেটার কোনো দামই দিচ্ছেন না আপনারা আমাকে। তার উপর বৌমা বলছে আমাকে মজুরিও নাকি কম দেওয়া হবে, কেননা ওনাকে ভোগ রান্না করতে হয়েছে। দাঁড়ান, আমি একটু আসছি। পল্টু দাদা, আরে কি হয়েছে নাকি? কি হয়েছে? কি চাইটা কি তোর? হ্যাঁ, আমার কথা মনে পড়ছে। আরে পল্টু দাদা, তুমিও না, এতে রাগ করার কি আছে? দেখো না, বাড়িতে পুজোর পরিবেশ, আর বাড়িতে সবাই কত খুশি আছে। এবার যদি তোমার মুড ঠিক না থাকে তাহলে বাড়ির বাকিদেরও তো মুড খারাপ হয়ে থাকবে না তোমার জন্য। দেখো দাদা, তুমি নিচে চলো আমার সঙ্গে। আমি না তোমাকে আমার হাতের একদম দারুণ চা বানিয়ে খাচ্ছি, তুমি চলো আমার সাথে। আরে কেন আমি নিচে গিয়ে চা খাবো? হ্যাঁ বল, নিজের পরিবার ভেঙে যাওয়ার আনন্দে খাবো? আরে দাদা, কে বলেছে পরিবার ভাঙছে? আর পরিবার ভাঙা কি এতটাই সহজ নাকি? দেখো বল্টু দাদা, যদি মেজ বৌদি কিছু ভুল করে থাকে তাহলে তোমার যেমনটা মনে হয় তুমি তেমনটাই করো, কিন্তু প্লিজ আমি তোমাকে এখন একটু রিকোয়েস্ট করছি, তুমি সবকিছু সামলে নাও না। হ্যাঁ, সামলাবো। বড় মামি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আদেশ দিয়েছে। সবাই এটাই চায় যাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। দাঁড়া, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, এভাবে কিভাবে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আরে ছোটবেলা থেকে এই বাড়িতে থেকেছো, এই বাড়িতে বড় হয়েছো তুমি, এবার তুমি বাড়ি ছেড়ে গেলেও কোথায় বা যাবে বলো আমাকে তুমি? দাদা, তুমি এখন এসব কথা ছাড়ো, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি বলছি কেউ কোথাও যাবে না এই বাড়ি থেকে। তুই কে? হ্যাঁ, বড় মামি তো একবার বলে দিয়েছে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। সব সময় এটা যে তার বাড়ি সেই নিয়ে কথা শোনা, আর এই ব্যাপারে আশকারাকে দিচ্ছে ওনাকে এই বাড়ির বৌমারা। আর এখন বড় মামির সঙ্গে তো সেও চলে এসেছে, ওই ছোটবেলার বন্ধু, ভাই না দাদা, কে জানে কে উনি। উনিও তো ওনার সঙ্গে রয়েছেন, ওনার টিম জয়েন করে নিয়েছেন। দাদা, তুমি আমাকে বলছো সব? আমি তোমার ছোট ভাই টুকুন, আমার কি ভালো লাগবে তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও? তাহলে তুমি এখন চলো আমার সাথে নিচে, আমি জেঠিমাকে নিজে বোঝাবো। আমি কথা বলবো না সঙ্গে, চলো চলো। কোনো প্রয়োজন নেই, আমরা তো অলরেডি বাড়ি খোঁজা শুরু করে দিয়েছি। দাদা, তুমি এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত, তুমি এমন বাড়ি আর কোথাও পাবে? দেখো এই বাড়িটাকে কত সুন্দর। তোমার কাছে তো এত টাকাও নেই দাদা, কিভাবে খুঁজবে এত বড় বাড়ি? তুমি যাবে কিভাবে? আর মেজ বৌদি তো যাবে না তোমার সঙ্গে। আর দাদা, তুমি তো কিছু করতেও পারো না, মানে কি অবস্থা হবে তোমার দাদা? আর বেচারি আমার পিসিমণি, ওনারও তো বয়স হয়েছে, বলো দাদা। তোর কি মনে হয়? হ্যাঁ, পারো যাবে না আমার সঙ্গে? অবশ্যই যাবেও, হাত পা ধরে কাঁদতে কাঁদতে আমার পেছনে দৌড়বেও। ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে চলে গেলে না, ওকে আর কেউ হাত খরচা দেবে না। ছোট ওর দায়িত্ব নেবে নাকি ওর ওই গরিব বাবা? দেখো দাদা, সরি, এমনিতে আমি যা বুঝতে পারছি না, যদি জেঠিমা চায় তাহলে মেজ বৌদি এখান থেকে কোথাও যাবে না। তুমি তো জোর করো ওনাকে আর নিয়ে যেতে পারবে না। তারপর আরেকটা অপশন আছে দাদা, কোর্ট কাচারির। সেসবের মধ্যে তুমিও হয়তো পড়তে চাও না। আর দাদা, পরিবারের নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ হবে বলো? যদি আমরা একসাথে থাকতে পারি না দাদা, তাহলে বাইরের লোকেদের মুখোমুখি হতে পারবো, নিজেদের বউদের হাতের মুঠোয় রাখতে পারবো।
এটা তুই বলছিস বৌমাদের হাতের মুঠোয় রাখতে পারবো? হ্যাঁ, আরে তোর নিজেরটা তো তোর মাথার উপরে উঠে ডান্স করছে, এতটা মাথায় তুলে রেখেছিস তুই আর ওই ছোটু। এই বাড়ির সর্বনাশ করতে শুরু করে দিয়েছিস। ওই বড় বৌদি আর পারো, ওদের মনে এত সাহস ছিল নাকি? ছিল না, কিন্তু এখন ওদের সাহস কি বেড়েছে দেখ, প্রতিবাদ করছে ওরা। ঠিক বলেছো দাদা, এই না মিতাও আজকাল খুব লাফাচ্ছে। এখনো পর্যন্ত আমি তো মিতাকে ছেড়েই রেখেছিলাম, কিন্তু আমি দেখছি একটু বেশি মুখ চলছে এখনো। ওকেও এখন আমাদের কন্ট্রোলে রাখতেই হবে, বিশেষ করে আমাকে। তুমি চলো। আর আর কে কে আছে বাড়িতে? আর কে কে থাকবে দাদা, একটা কমন ব্যাপার, বাড়ির লোকেরাই আছে আর বাকি বউয়েরা। চলো আমরা নিচে যাই আর গিয়ে বাড়ির বউদের বলি, যাও গিয়ে আমাদের জন্য চা বানিয়ে আনো। তুই বলছিলিস যে তুই চা বানিয়ে খাওয়াবি নাকি? হ্যাঁ দাদা, কিন্তু তোমার কথাগুলো শুনে আমি এখন বুঝতে পারলাম যে আমরা কেন আমাদের হাত পোড়াবো। যখন বাড়ির বউরা বাড়িতে আছে তাহলে ওরাই তো করবেই সব কাজ, আর তার উপরে বাড়ির বউদের বাড়িতে কেন নিয়ে আসা হয়? এইসব বাড়ির কাজ করানোর জন্য। এতদিন তো আমি এই কথাগুলো বুঝতেই পারতাম না, কিন্তু এখন একটু একটু তোমার কথাগুলো শুনে আমি বুঝতে পারছি। এবার এই সবকিছু আমাকে মনে রাখতে হবে, কারণ এই মিতা না আজকাল খুব লাফাচ্ছে। আমার একটা কথাও শোনে না, যাই বলি প্রত্যেক কথায় আমাকে মানাই করে দেয়, আর বিশেষ করে অহনার জন্য তো একটু বেশি লাফাচ্ছে। দেখ, তুই তো এখান থেকে চলে যেতে পারবি, কিন্তু আমাদের এখানে থেকে সবকিছু সহ্য করতে হবে আর চোখের সামনে সমস্ত কিছু দেখতে হবে। দাদা তুমি আছো তো এই বাড়িতে, তুমি সব সামলে নেবে। আমার পুরো ভরসা আছে তোমার উপর, তোমার উপর দায়িত্ব আছে এই বাড়ির। আর দাদা দেখো, ছোট এমনিতে তো খুব ভালো মানুষ, কিন্তু এক নম্বরের অকম্মাও। নিজের কোনো কথাই বলতে পারে না, সবার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, স্ট্যাচু হয়ে থাকে। আর বিশেষ করে নিজের বউয়ের সামনে যখন থেকে ও এসছে না, তখন থেকে ওর প্রত্যেকটা কথা শোনে। এখন তো আর আমার কথা শোনে না, ও সাহস নেই একটু ওর। আর তার উপরে আমাদের দাদা ভাই, বেচারা বোকাশোকা মানুষ, ভোলা ভালা মানুষ, কিছু বলেই না। উনি তো আর কি বা করবে, চলো ছাড়ো এসব, এতে তো ওনারও ভুল নেই না। কিন্তু বড় বৌদিও খুব বেশি কিছু করতে পারে না। আমার অবজারভেশন স্কিল খুব ভালো দাদা, আমি বলছি তোমাকে। অহনার এই বাকি বউরা আছে না, ওদের জন্যই এত লাফায় উনি, এই জন্যই এত কথা বলতে পারছে ও। আর সবথেকে বড় কথা, বড় ব্যাপারটা হচ্ছে যে বড় মামিকে ওরা না নিজেদের বশে করে রেখেছে, ওদের সঙ্গে জয়েন হয়ে গেছে। বড় মামি যেসব কাজবাজ করছে সেগুলো কি ওনার শোভা পায়? না, তুই আমাকে বল, ওনার কি শোভা পায়? হ্যাঁ, সবকিছু নিজের বশে করে রেখে দিয়েছে। বড় মামি না এই পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে বৌমাদের পাল্লায় পড়ে, সব তছনছ করে রেখে দিয়েছে। লোকে ছি ছি করছে। এই জন্য বলছি দাদা, এবার আমি বুঝতে পেরেছি আমি মূর্খ ছিলাম, বোকা ছিলাম, বলদ ছিলাম। এবার আমাদের একসাথে হয়ে এদের কন্ট্রোল করতেই হবে, বেশি বাড়াবাড়ি হওয়ার আগে, কারণ ব্যাপারটা না বাজে দিকে এগোচ্ছে। সত্যি বলতে এটা যে আমার শ্বশুরবাড়ির লোক এসেছিল, ওনারাই বুঝিয়েছে আমাকে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই তো আমি ভাবছি যে হঠাৎ করে টুকুনের বুদ্ধি কি করে হলো। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকেরা বোঝানোর পর বুঝে গেলি তুই। আর এতদিন ধরে যে দাদা তোকে বোঝাচ্ছিল তখন তোর মাথায় ঢুকলো না? না, আর আমাদের পিসি, তার কথাও তো তুই শুনলি না। দেখো, এবার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, এবার প্লিজ তুমি ক্ষমা করে দাও এই টুকুনকে। আর কত রাগ করে থাকবে? কিন্তু এবার আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমি তোমার সাথে আছি পল্টু দাদা। এবার আমরা একসাথে হয়ে এদের কন্ট্রোল করব। চলো দাদা, আসো। দেখুন তো ইনি ছিল কিনা। এই যে খিচুড়ির হাঁড়িটা রেডি হয়ে গেছে না, আমি এটা নিয়ে যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, ইনি তো। আপনি তো বলেছিলেন পাড়ার লোকেদের ভোগ বিতরণ করবেন, আর ভোগের হাড়ি নিয়ে চলে গেলেন আপনি। এক হাড়ি খিচুড়ি ছিল ওর মধ্যে। আর এসব হচ্ছেটা কি? হ্যাঁ, না না পল্টু দাদা, চা খাওয়ার আগে এইটুকু তো জেনে নেওয়া দরকার যে আমাদের ভোগের হাড়ি কে চুরি করেছিল। এই রাধুনি বলছে যে আমাদের বাড়ির মধ্যেই কেউ ছিল। এবার বাড়ির সবাই তো এখানেই দাঁড়িয়েছে লাইন দিয়ে, ইনি সবাইকে দেখে না 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 করছে, কিন্তু তুমি শুধু বেঁচেছিলে। এবার তুমি যখন এসেই পড়েছো, তাহলে তুমি শুনেই নিয়েছো যে ইনি তোমাকে দেখে কি বললো। পল্টু দাদা, তুমি এত জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। তুমি আমাদের ভোগের হাড়ি চুরি করলে শুধুমাত্র আমাদের পরিবারকে বদনাম করার জন্য। তুমি এত জঘন্য কাজটা করলে। কি বলতে চাইছিস তুই? তুই আমাকে চা খাওয়ানোর জন্য বাইরে এখানে ডেকে আনলি, আমার সঙ্গে কথা বলবি বললি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আর এখন এসব
এসব চলছেটা কি? হ্যাঁ, আরে পল্টু, তুই বুঝতে পারছিস না? ও তোকে ফাঁসানোর জন্য ডেকেছে, আর তুই চলেও এসেছিস। এই টুকুনকে কি তুই চিনিস না? যদি আমি না ফাঁসাতাম পিসিমণি, তাহলে এই রাধুনি দাদাকে চিনতো কিভাবে? তাহলে এটা প্রমাণ কিভাবে হতো যে পল্টু দাদাই ভোগের হাড়ি নিয়েছিল? সরি, চুরি করেছিল। টুকুন! মুখ সামলে কথা বল তুই আমার সঙ্গে। আমি হাড়ি চুরি করিনি। আপনিই তো হাড়ি নিয়ে গেছিলেন দাদা বাবু। আপনার সাথে আরো একটি ছেলে ছিল। এখন তো হাড়িও পাওয়া গেল, খিচুড়িও, সবকিছু পাওয়া গেছে। এই অঞ্চলের এত সম্মানীয় পরিবার আপনারা ভোগ চুরি করে ফেলে দিলেন। শেষ করে দিলেন মা দুর্গার এতখানি ভোগ, যাতে মানুষেরা ভোগ না খেতে পারে। লজ্জা করে না আপনার? কি আজে বাজে কথা বলছেন? যা ইচ্ছে তাই বলছেন। মা দুর্গা আছেন তো, উনি কারুর সঙ্গে কোনো অন্যায় হতে দেবেন না। আর যে এই জঘন্য কাজটা করেছে সে তো সবার সামনে এসে গেছে। আমি এই কাজটা করিনি। উনি তো বলছেন তুই করেছিস, আর উনি কেন মিথ্যে কথা বলতে যাবেন? পল্টু, আর এই কাজটা যে তুই করেছিস সেই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমি কিছু বলতে পারিনি। কিন্তু দেখ, সবার সামনে সবকিছু প্রমাণ হয়ে গেল তো। বাহ, সাবাস বাবা, অনেক দূর পর্যন্ত পৌঁছবে, খুব উন্নতি করবে। আরে তুমি নিজের স্ত্রীকেও ছাড়োনি, তবে বাকিদের কথাও ছেড়ে দাও। যেভাবে সবাইকে ছোট করতে চেয়েছিলে, লোকজন কি কি বলছিল সেসব কানে ঢুকেছে? যেমনটা ছোট বৌমা বলছিল, মা দুর্গার পুজো তো, সেই জন্য শেষ পর্যন্ত সত্যিটাই জিতে গেল। কিচ্ছু করতেও পারোনি আর ধরাও পড়ে গেলে, আর সবার সামনে এইভাবে ছোট হচ্ছ। টুকুন, বিশ্বাসঘাতক তুই। তুই আমার সঙ্গে এরকম করলি, নিজের দাদার সঙ্গে। পল্টু দাদা যদি আমি মিথ্যে না বলতাম তাহলে নিচে আসতেই না পেতাম। আর পিসিমণি তো তোমাকে ডাকতে দিচ্ছিলই না। উনি তো আমাকে বারবার বলছিল যে আমি যদি তোমাকে জাগিয়ে দিই তাহলে তোমার মাথা ব্যথা করবে। তুমি একটা কথা বলো, যে তোমার মাথা ব্যথা বেশি যন্ত্রণাদায়ক, নাকি যেভাবে তুমি আমাদের ঠকিয়েছো সেটা বেশি যন্ত্রণাদায়ক? আজ তো এই সিদ্ধান্ত করতেই হবে না পল্টু দাদা। আর পিসিমণি, এটা তো প্রমাণ এবার হয়েই গেছে যে তোমার প্রিয় ছেলে এত কষ্ট করে তৈরি হওয়া ভোগের হাঁড়িটা নোংরায় ফেলে দিয়ে এত জঘন্য কাজটা করেছে। এই জঘন্য কাজটা পল্টু দাদাই করেছে। ছি পল্টু ঠাকুরপো, ছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার এটা মনে হয় যে এই বাড়িতে আমরা তোমার সঙ্গে থাকবো? কি জানি কবে তুমি আমাদের ফাঁসিয়ে দেবে, কবে আমাদেরই পিঠে ছুরি মারবে। এটা ঠিক করা হয়ে গেছে যে আমরা এবার এই বাড়িতে তোমার সাথে থাকবো না। আপনারা সবাই কি এখনো চান যে আমি এই লোকটার সঙ্গেই থাকি? আর কেমন করে আমি ওকে স্বামী ভাববো? যেমন তেমন একটা লোককে কি স্বামী বলে ভাবা যায় বলুন তো? আর তুমি সবসময় আমাকে বলতে থাকো না যে ডিভোর্স দেবে, এই হবে ওই হবে। এবার যদি তুমি আমাকে ডিভোর্স নাও দাও না, তাও আমি তোমার সঙ্গে থাকবো না। আর আমার বাপের বাড়ির লোকেদের যদি আমাকে রাখার একটুও ক্ষমতা না থাকে, আমার কোনো দুঃখ নেই। আমি মামিমার সামনে হাত জোর করে ওনার পায়ে ধরে এই বাড়িতে একটুখানি জায়গা আমি করেই নেব। আমি থাকবোই এই বাড়িতে, কিন্তু অহনা আমি এই লোকটার সাথে কিছুতেই থাকবো না, কখনো না। বেশি কথা বলছো তুমি, তাই না? আমি বেশি বলছি? আমি শুধু তোমাকে কয়েকটা কথা বললাম, আর এবার থেকে না আমি তোমার সাথে এইভাবেই কথা বলবো। তুমি না এরকম ব্যবহারেরই যোগ্য। হ্যাঁ, এবার কখনো যদি আবার তোমার আমার প্রতি ব্যবহার বদলায়, তোমার স্বভাব বদলায়, তাহলে হয়তো আমি তোমার সঙ্গে ঠিক করে কথা বলবো। কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার থেকে কিচ্ছু আশা করো না। আমি তোমার সাথে এইভাবেই কথা বলবো। তোমাকে আমার এই রকম কথাতেই অভ্যস্ত হতে হবে। যতটা তোর ক্ষমতা নয় তার চেয়ে অনেক বড় বড় কথা বলছিস তুই। তুই আমার ছেলের চরিত্রের উপর আঙুল তুলছিস। নিজেকে কি ভাবিস তুই? মা, আপনি তো এটাই বলতে চাইছেন যে আপনার এই যে আদুরে ছেলে, তার স্বভাব খুব ভালো, এত ভালো মানুষ ও। কখনো কখনো না ভুল বোঝা ভালো জিনিস। আপনি এইভাবে ভুল বুঝেই থাকুন, ঠিক আছে?
ছি পল্টু দাদা, এতগুলো লোকের সামনে আমাদের অপমানিত হতে হলো। আর এখন তো তোমার মেয়েও জেনে যাবে না যে তুমি এমন কাজ করেছো। ঠাকুর আর ওনার লোকেরা তো সবাই জেনেই গেছে। এখন উনি বাইরে গিয়ে পাড়ার লোকেদের সামনে না জানি কি কি বানিয়ে বানিয়ে গল্প বলবেন, তখন সম্মান থাকবে তো তোমার সবার সামনে? সবার না তলোয়ার ধরার মতো যোগ্যতা থাকে না মিতা দিদি। আর যে অন্যকে সম্মান দিতে পারে না, এরকম মানুষকেও কখনো কেউ সম্মান করার কথা ভাবেও না। আর এখন যে সবাই তোমাকে এইভাবে অপমান করছে, তুমি আসলে সেটারই যোগ্য। আমাদের তো কোনো সমস্যা হলো না, শুধু একটু পরিশ্রম বেশি করতে হয়েছে আমাদের। তবে আমরা কিন্তু কাউকে ভোগ না খাইয়ে এখান থেকে পাঠাইনি। সবাই মন ভরে মায়ের প্রসাদ খেয়েছে। কিন্তু তুমি আমায় এখন একটা কথা বলো, যদি আমি পাড়ার লোকের সামনে মাইক নিয়ে সব কথা অ্যানাউন্স করি, আর যদি এটা বলি যে তুমি আমাদের ছোট করার জন্য ভোগের হাঁড়ি নিয়ে নালায় ফেলে দিয়েছিলে, যে কারণে হয়তো কেউই আজকে আর ভোগ পেত না, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে পাড়ার লোকেরা তোমায় কথা শোনাতে শোনাতে তোমার কি অবস্থা করবে। আরে কেউ জলের জন্যও জিজ্ঞেস করবে না তোমায়। সব সহ্য করতে পারবে তো? মেনে নেবে তো সবটা? উত্তর দাও। ওর সঙ্গে তো এরকমই করা উচিত। ওর ওই মুখোশটা ছিঁড়ে ফেলে না, আসল চেহারাটা দেখানো দরকার। অনেক ভুল করেছিস তুই পল্টু, অনেক ভুল। আজ অবধি তোর সমস্ত দোষ আমরা ক্ষমা করেছি, কিন্তু আজকের পর আর নয়। আজ অবধি এজন্যই মুখ বন্ধ করেছি যে তোর বুড়িমা কোথায় যাবে কি করবে তাই, কিন্তু আর দয়া আমি দেখাবো না। যে মা তার ছেলে ভুল করছে দেখেও তার পক্ষ নেয়, শাসন না করে, তার সমস্ত দোষ ক্ষমা করে দেয়, এরকম মানুষকে আমি বাড়িতে থাকতে দিতে একদম পারবো না। আর আমার পরিবারকে আমি কোনো দুষ্ট লোকের হাতে বলি চড়তে দেব না। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। তুমি যা বলছো সেটা বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, তোর ব্যাপারে আমাকে কিছু ভাবনা চিন্তা করতে হয় না পল্টু। তোর মাকে আর তোকে এই বাড়িতে এত বছর অবধি আশ্রয় দিলাম, নিজের ছেলের থেকে বেশি ভালোবাসলাম, স্নেহ করলাম। আজ তুই এত বড় হয়ে গেছিস যে আমাকেও সম্মান করছিস। টুকুন, এইসব করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, তুই তো কয়েকদিনের জন্য এসেছিস, তোর কাজ শুরু হয়ে গেলে ফিরে যাবি আবার। পল্টুর চোখে খারাপ সাজার কি প্রয়োজন ছিল? কেন তুই নিয়ে এলি বলতো পল্টুকে? মা, যদি তুমি কিছুর পক্ষে কথা বলো না, তাহলে সত্যের পক্ষেই বলো, না হলে কারোর হয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই তোমার। কি দরকার তোমার ভুল কাজের পক্ষ নেওয়ার? যেন এর জন্য এমনটা না হয় যে আমি তোমার সম্মানই না করি। এটা তোমার জন্যই ভালো হবে না মা। আর বাকি যা কিছু এই পরিবারে চলছে সেসব তো ঠিক, তাই না বাবা? হ্যাঁ বাবা, ভালো করছে, সব ঠিকই তো হচ্ছে এখানে, কিন্তু তোমাদের চিন্তাধারাটাই ভুল। বাকি বেঁচে থাকা দুদিনে সবাই খুব মজা করবে, বাড়িতে প্রতিবেশীরাও আসছে, কেউ কোনো ভুলভাল কথা বলছে না। কিন্তু শুধু তোমাদের এই জন্য খারাপ লাগছে যে এই বাড়ির পুজোটা না বাড়ির বউয়েরা করছে, আর জেঠিমা ওদের সাথে আছে। আর তোমরা না বাড়ির বউয়েদের সহ্য করতে পারছো না আর জেঠিমার সঙ্গ দেওয়াটাকে। কিন্তু বাবা, এটা তো সত্যি কথা, এতে এদের না কিচ্ছু যায় আসে না। টুকুন, ছাড় না এইসব। আমরা তো একসঙ্গেই বড় হয়েছি, আমাদের মধ্যে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। না, এই রকম ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের অসম্মান করার জন্য কি কি করতে পারে তার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম। লক্ষ্মী পুজোর পরে তোকে এই বাড়ি ছেড়ে যেতে হবে পল্টু। তুই তাড়াতাড়ি নিজের জন্য নতুন বাড়ি দেখে নে। যদি তুই এই বাড়িটা না ছাড়িস তাহলে পুলিশ ডেকে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে আমাকে বার করতে হবে। এত বড় কথাটা বলতে পারলে বৌদি? এত বছরের সম্পর্কে এই পরিণতি হলো? পল্টু, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো এদের মুখও দেখতে হবে না। সময়ের চাকা তো ঘুরতেই থাকে, তাই না? পরিস্থিতি নিশ্চয়ই পাল্টাবে। আর আমরা কি এই পরিবারের জন্য কিছুই করিনি? কোনো ব্যাপার না, দেখা যাক। কখনো এদেরও আমাদেরকে দরকার পরে কি পড়ে না। মানুষেরই মানুষকে প্রয়োজন হয়, আর শয়তানের মতো লোকেরা মানুষের সাহায্য কবে থেকে করলো?
তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 10 মিনিট। একাই আমি গিয়ে এই পাড়ার সমস্ত বাড়িগুলোর দরজা ধাক্কা দিয়ে তোমার কাণ্ড কারখানাগুলো বলে দিয়ে আসবো। আজ তো আমি তোমার অবস্থা টাইট করেই ছাড়বো। যদি এমনটাই হয় আমি তোমাদের সঙ্গে যেতে পারি। আর আজ আমি প্রতিজ্ঞা করছি ঠাকুরজি, যা কিছু হয়ে যাক না কেন তোমাদের সাহায্য আমি কোনো দিন নেব না। আর আমার এটাই সিদ্ধান্ত যে লক্ষ্মী পুজোর পরে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি যা বলবো সবার সামনে বলবো, আর আশা করব যে তোমরা সবাই আমাকে সেই বিষয়ে সাপোর্ট করবে। যে ভোগের হাঁড়িটা আজ এই পুজোর দিনে অতিথি রূপে ভগবানের জন্য ছিল, যেটা পল্টুদা আবর্জনায় ফেলে দিয়েছিল, এবার সেই হাঁড়িটাকে তুমি নিজে এখানে নিয়ে আসবে। তুমি সেই হাঁড়িটা নিজে নিয়ে আসবে, এনে নিজে হাতে ধোবে, তারপর ঠাকুরের হাতে তুলে দেবে। আর দাদা, আপনাকেও গিয়ে হাঁড়ি আনার কোনো দরকার নেই, কারণ এতে আপনার কোনো দোষ কি নেই। বললে তুমি? যেটা তুমি শুনলে সেটাই বলেছি আমি। আর তুমি যদি সেটা না করো পল্টুদা, তাহলে পুরো পাড়ায় আমি এই কথাটা রটিয়ে দেব। মনে থাকে যেন কথাটা, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আর এখন যদি তোমার সম্মান বাঁচানোর থাকে, তাহলে তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে ফেলো। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 10 মিনিট। একাই আমি গিয়ে এই পাড়ার সমস্ত বাড়িগুলোর দরজা ধাক্কা দিয়ে তোমার কাণ্ড কারখানাগুলো বলে দিয়ে আসবো। আজ তো আমি তোমার অবস্থা টাইট করেই ছাড়বো। যদি এমনটাই হয় আমি তোমাদের সঙ্গে যেতে পারি। ঠিকই বলেছ অহনা, আমাদেরও একই সিদ্ধান্ত। তুমি নিজে এই হাঁড়িটা নিয়ে নিজের হাতে ধুয়ে রান্নার ঠাকুরকে দেবে। শোনো, তুমি তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 10 মিনিট। যদি তুমি করতে পারো তো ঠিক আছে, নয়তো আমি একাই এই পাড়ার সমস্ত বাড়িগুলোতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে তোমার সব কাণ্ড কারখানা বলে দিয়ে আসবো। আর যদি লোকে আমাদের কথা বিশ্বাস না করে না, তাহলে আমরা ঠাকুরকে আমাদের সঙ্গে নিয়ে যাব। আজ যাই হয়ে যাক, আজ আমি তোমার অবস্থা টাইট করেই ছাড়বো। যদি এমনটাই হয় আমি তোমাদের সঙ্গে যেতে পারি।